বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যান্যদের পাওয়া কল রেকর্ডের সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান তোহা ও বিএম সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেছেন প্রসিকিউটররা। এ বিষয়ে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। কল রেকর্ড, ভিডিও ফুটেজ, টেক্সট মেসেজ সহ সব ধরনের তথ্য প্রমাণ রয়েছে এর মধ্যে। বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন। প্রসিকিউটর তানভীর জোহা জানান, হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করি। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট গণহত্যার ডিজিটাল তথ্য উপাত্ত প্রসিকিউশনের হাতে আছে। এসব আলামতের পরীক্ষা করবে সিআইডি। সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে ৩টি মামলা দায়ের করেছে দুদক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিএলএফ সিদ্দিককেও আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। তারও আগে গেল রোববার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাচলে 10 কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকে সহ 16 জনকে আসামি করে মামলা দায়ের করে সংস্থাটি। সংশ্লিষ্ট নথিতে যাদের যাদের সম্পৃক্ততা ছিল তাদের নাম এখানে এসেছে। নাম একই থাকতে পারে এবং নামের ক্ষেত্রে পরিবর্তনও রয়েছে। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণপদযাত্রা শুরু করে বিকেল 5:15টায় সচিবালয়ের সামনে এসে অনশন শুরু করেন তারা। 1 ঘন্টা আলটিমেটামের মধ্যে সংশোধিত নতুন চিঠি না আসায় তারা এই আন্দোলনে নেমেছে বলে জানান শিক্ষার্থীরা। সন্ধ্যায় দাবি পূরণের আশ্বাস পেলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন, কিন্তু বুধবার পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। অন্যদিকে আজ দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত।
ভারতীয় গণমাধ্যম ANI এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলার সীমান্তে BSF এর কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। ভারতের সঙ্গে দেশ বিরোধী সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে LDPর চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, কারো তদারকিতে বাংলাদেশ চলবে না, আর আলোচনা ছাড়া সীমান্তে কাঁটাতারে বেড়া বাংলাদেশের জনগণ সুদৃষ্টিতে দেখছে না বলে মন্তব্য করেছেন BNP সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইরা, পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেন, দেশে বিরাজমান সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচন দেয়া প্রয়োজন। আজকে জাতি বিভিন্নভাবে পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সুতরাং আমরা আজকে দাবি করছি, সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের সাথে আলোচনা ছাড়া ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া দুঃখজনক। কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, লগি বৈঠার আমল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের দায় শেখ হাসিনার। সব খুনের মাস্টারমাইন্ড তিনি। অন্যদিকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সাথে জামায়াতে ইসলামীর কোনো প্রকার বিরোধ নেই। রাজধানী ও মাদারীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুকে সাথে নিয়ে SM আরিফের রিপোর্ট। মাদারীপুরের লেকের পাড়ের স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, লগি বৈঠার আমল থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার। সব খুনের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। 226টা মামলা হয়েছে, দুদকে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে আপনি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন, এখন সেই ট্রাইব্যুনালে আপনার ফাঁসির আয়োজন চলছে। এদিকে রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ইত্যাদি ব্যাপারে উনি কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। এ সময় বিএনপি জামায়াত ইসলামীর রাজনৈতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অংশীজনদের সাথে আলোচনা না করে ভ্যাট ও শুল্ক বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তামাশা করছে অন্তর্বর্তী সরকার। এবি পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলটির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গরিব মানুষের উপরে জুলুম বন্ধ করতে হবে। আর দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জানান, পরোক্ষ কর বন্ধ করে সিঙ্গেল ট্যাক্স ব্যবস্থা চালু করতে হবে। তা না হলে সমাজে বৈষম্য আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি। গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না, তিনি কাজ করবেন, তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে।
কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন। মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে না। তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট, ট্যাক্স ল এগুলোকে ওভারহলিং করতে হবে, সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে। আমরা সরকারকে সহ সবাইকে সতর্ক করছি, দেশটাকে ঘুরে দাঁড়াতে হবে। রাষ্ট্র একটা বিপ্লব করেছে, এই বিপ্লব প্রত্যেকটা স্তরে এই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন না আনলে এই রাষ্ট্র টিকবে না, এই সমাজের এই বন্ধন থাকবে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে স্বচ্ছ মানসিকতার প্রয়োজন। তবে উদ্দেশ্য মহৎ হলে চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন কোনো কাজ নয়। জাতিকে স্বচ্ছ নির্ভেজাল ভোটার তালিকা উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম আরও বলেন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দেশের 18 কোটি মানুষের আমানত, তাই এ আমানত রক্ষার দায়িত্ব সবার। চ্যালেঞ্জ উত্তরণের উপায়ে আমি বলবো চ্যালেঞ্জ একটাই, সেটা হলো আমার মনকে ঠিক করা। উত্তরণও এখানে যে আমার মনটাকে যদি আমি সঠিক পথে নিতে পারি তাইলে এটা সমাধান হবে। কীরকম? আমি যেই কাজটি করব সেই কাজটি করব মনোযোগের সাথে, ভালো উদ্দেশ্য নিয়ে করব। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ এগুলো কিচ্ছু না। আসুন আমরা সবাই মিলে এই জাতিকে একটা ভালো ভোটার লিস্ট উপহার দিই। সরকারি কর্ম কমিশন পিএসসি সদস্য পদে সম্প্রতি নিয়োগ পাওয়া 6 জনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মোহাম্মদ মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এএফ জগলুল আহমেদ, মোহাম্মদ মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই 6 ব্যক্তি এখনও শপথ গ্রহণ করেননি। 6 ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত 2 জানুয়ারি পিএসসির নতুন সদস্য হিসেবে তাদেরকে নিয়োগ দিয়েছিল সরকার। বাংলাদেশে প্রায় 20 বছর ধরে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেছেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এ ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা নির্দেশনা দেয়নি। দুপুরে HMPV সংক্রমণের সবশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, করোনা সংক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই কোনো প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এ ভাইরাস নিয়ে এখনও বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি। কমন কোল্ড বা ফ্লু চিকিৎসার সঙ্গে এই ভাইরাসটির সম্পর্ক এই ভাইরাসটি দিয়ে হয়েছে নাকি অন্য কোন ভাইরাস দিয়ে হয়েছে সেটি চিহ্নিত করার প্রয়োজনীয়তা আছে বলে এখনো কোনো প্রফেশনাল বডি রিকমেন্ড করেনি। রিভিশন যদি দরকার হয় রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ফ্লু এর জন্য প্রোটোকল আপগ্রেড করা যদি দরকার পড়ে আমরা একটা এক্সপার্ট টিম করে দেবো আজকে অথবা আগামীকাল। এক্সপার্ট কমিটি এটা রিভাইজ করে আমাদের রিকমেন্ডেশন দিয়ে দিবে। এবার মাই টিভি বিশেষ। দিন যায় রাত আসে, পরিবর্তন হয় শুধু অনেক কিছুই। শুধু বদলায়নি রাজধানী নগরীর বুক জুড়ে দাপিয়ে বেড়ানো ফিটনেসবিহীন গণপরিবহনগুলো। আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর প্রশাসনের নাকের ডগায় বসে এসব লক্কর ঝক্কর বাসগুলো চলছে। নগরবাসীকে অনেকটা এসব গণপরিবহন ব্যবহারে বাধ্য করা হচ্ছে বছরের পর বছর ধরে। দেখভালের দায়িত্বে থাকা বিআরটি এর কর্মকর্তারা ক্যামেরা দেখেই লাপাত্তা। মমিন ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। ধোয়ার এই দৃশ্যই বলে দেয় কতটা লক্কঝক্কর গাড়িতে ভরে গেছে রাজধানী নগরী। বেসরকারি হিসেবে নগরীতে প্রায় 2 কোটি মানুষের বসবাস, আর এসব মানুষের চলাচলে নগরী জুড়ে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 20,000-এরও বেশি গণপরিবহন। যদিও খাতা কলমে বৈধ বাসের সংখ্যা 7,000-এর উপরে, তাহলে প্রশ্ন হলো বাকি গাড়িগুলো চলছে কিভাবে? টুকটাক একটু চুনকাম করে রং টং লাগিয়ে ওদেরকে যেভাবে লাইসেন্সগুলো দিচ্ছে, হ্যাঁ, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া। আমাদের কাছে লক্ষ লক্ষ টাকাও নাই যে আমরা একটা গাড়ি কিনি চলাচল করুম, যার কারণে আমরা এই লক্ষ চক্কর গাড়িগুলো চলতে বাধ্য।
দীর্ঘ অনুসন্ধানে উঠে এলো কিভাবে লোকচক্ষুর আড়ালে মহাখালী বাস টার্মিনালের পেছনে পুরাতন মেয়াদহীন লক্ষ্যঝক্কর গাড়িগুলোকে রংচং লাগিয়ে সড়কে নামানোর প্রস্তুত করা হচ্ছে, যার চরম বাস্তবতা স্বীকার করলেন গণপরিবহন সংশ্লিষ্টরা। টাকা দিবেন না, আপনার গাড়ি ওকে নাই, গাড়ির মডেল আছে, গাড়ির সবকিছু সব ঠিক আছে, সব কমপ্লিট থাকার পরে ৬০০০ টাকা ঘুষ, ১০,০০০ টাকা ঘুষ, ও টাকা দেওয়া লাগে। ও খাবে না, দালাল আছে, দালাল কইরা নেবে গাড়ি, ওই দালালে ঘুষ দিবে। গাড়িতে মডেল ঠিক আছে, কিন্তু তার আন্দাজে দেখা গেছে একটা রং নাই, আন্দাজে এটা হবে না। আসলে বেশি অংশে বিআরটিতে যায় কাগজ করার জন্য, ওইখানে আপনার তো সম্পূর্ণ ওকে করে নেয় ওরা, আর মেনলি রংটা করে সর্বপ্রথম আগে। যেগুলো ঠিকঠাক করে সবগুলো বিআরটিসি ফিটনেসের জন্য পাঠাই দেওয়া হয়। যখন আমরা ফিটনেসে গাড়িগুলো নিয়ে যাই, গাড়িগুলোর রং টং খারাপ থাকলে অফিসার এটা রিটার্ন দেয়, এই জন্য আমরা প্রতি বছর গাড়িগুলোর রং করে ফিটনেসে নিয়ে যাই সব কাজকর্ম কইরা। গল্প শুধু এখানেই শেষ নয়। বুয়েটের এক গবেষণায় উঠে এসেছে বিশ্বের মধ্যে সবচেয়ে পরিবহনের দিক থেকে ধীরগতি শহর হলো ঢাকা। অতীতে গতিবেগ 25 থাকলেও তা এসে বর্তমানে দাঁড়িয়েছে 5-এ। আর গণপরিবহনগুলোর যাত্রী নেয়ার অসুস্থ প্রতিযোগিতা তো রয়েছেই। কিভাবে চলছে এসব গণপরিবহন তা জানতে মিরপুর বিআরটি অফিসে গেলে লাপাত্তা পরিচালক। নরমালি কোনো সাক্ষাৎ করলে হেডকোয়ার্টার দেয়, আমাদের তো আর মাঠ পর্যায়ে থাকে না, মাঠ পর্যায়ে থাকে না আপনারা। এইগুলোর ব্যাপারে আমাদের হেডকোয়ার্টার কিছু নির্দেশনা আছে, হ্যাঁ, চেয়ারম্যান স্যার কিছু নির্দেশনা আছে। ফিটনেস পরীক্ষণ কর্তারাও লাপাত্তা। এই বক্তব্য থেকে পিছিয়ে ছিলেন না ট্রাফিক পুলিশও। লেখা আছে কিন্তু কোনো গাড়ি তো আসে না, গাড়ি আসে না, এখানে দুর্নীতি আছে হয়তো, যে কারণে এখানে ফিটনেস নিতে আসে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই না। দালাল চক্রের কারণে এরা অবৈধভাবে ফিটনেস করে গাড়ির মালিকানা পরিবর্তন করে, গাড়ির যদি ফিটনেস ঠিক নাও থাকে তারপরেও তারা টাকা পয়সা দিয়ে সরকারি যারা ভিতরে কাজ করে তাদের টাকা পয়সা দিয়ে ফিটনেসটা নিয়ে নেয়। তবে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা সম্ভব নয়। আনফিট ভেহিকেল বলতে এটা বোঝাচ্ছে যে বাংলাদেশে যে কোনো বিষয়, যে কোনো আইন প্রয়োগ হয় না, প্রয়োগ হইতে গেলেও কিন্তু আর বাধাগ্রস্ত হয়। আপনি যে আনফিট ভেহিকেল বলতেছেন, বেশিরভাগ তো আনফিট ভেহিকেল, তো আগামীকালকে তো সমস্যা তৈরি হবে আবার। বিআরটি অফিসে এসেছিলাম আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো কথা বলতে চাইলে কোনো গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে রাজি হন না তারা। এর কারণটা আসলে কি? এর কারণটা যদি সত্যি খুঁজে বের করা সম্ভব হয়, তাহলে রাস্তায় যেসব ফিটনেসবিহীন গাড়িগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সেসব গাড়িগুলো নগরবাসীর জন্য দুর্ঘটনা না হয়ে অনেকটা আশীর্বাদে পরিণত হবে বলে মনে করেন নগরবাসী। মিরপুর বিআরটি অফিস থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে তারা প্রয়োজন মতো দেশে ফিরে আসা এবং আবার মালয়েশিয়ায় ফেরার সুযোগ পাবেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া কর্মসংস্থানের সুযোগ পাওয়া 18,000 বাংলাদেশি শ্রমিককে দ্রুত প্রবেশাধিকার দেওয়ার বিষয়েও উদ্যোগ নিতে অনুরোধ করেন। এই 18,000 শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ছিল গত বছরের মে মাস, তবে তারা সে সময়ের মধ্যে কাজে যোগ দিতে পারেননি। অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দল সেখানে কর্মসংস্থানের পরিকল্পনা করতে পারে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সোমবার বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী মোহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতি কার্যদিবসে উপজেলাগুলোয় 2 মেট্রিক টন করে ওএমএস এর চাল দেয়া হচ্ছে।
দরকার হলে এটা আরও বাড়বে। বাজারে চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে, ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার সহ সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতি কার্য দিবসে প্রতি উপজেলায় 2 মেট্রিক টন করে চাল এখানে ওএমএসে দেওয়া হচ্ছে এবং দরকার মতো এটা আমরা আরও বাড়াবো। তো এখানে মানুষ যদি বাজার থেকে খাদ্য সংগ্রহ কম পরিমাণ করতে হয় তাহলে বাজারের উপর চাপ কম পড়বে এবং ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে, সহনশীল হবে, সাধারণ মানুষের জন্য এটা সুবিধাজনক। চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। সকাল 10:30টায় শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দিয়েছেন অব্যাহতি পাওয়া 321 জনের অনেকে। তারা বলছেন, সরকারের উচ্চ মহলের সাথে আলাপ করে পুনর্বহালের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। এরপর 6 দিন পেরিয়ে গেলেও কোনো সুখবর আসেনি। সে কারণেই আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে তাদের। হাড়ভাঙা পরিশ্রম করার পর আমাদের বিনা অজুহাতে মিথ্যা এলিগেশনে অব্যাহতি দিয়েছে। আমরা এই অব্যাহতির বিরুদ্ধে বলতে আমরা চাকরি পুনর্বহালের জন্য অবস্থান কর্মসূচি ইতিমধ্যে 2 দিন দিয়েছি। নাস্তা না খাওয়ার ইস্যুতে যে আমাদেরকে অব্যাহতি দিয়েছে, আসলে ওই দিন ওরকম কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটে নাই। তো আমরা আশানুরূপ কোনো ফল পাই নাই। তো আজকে আবার আমরা কি ভাবছেন উনি আমাদেরকে নিয়ে কতটুকু কাজ করবেন, সেজন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, আমরা তো সেরকম আশানুরূপ কোনো ফলাফল তো দেখতে পাচ্ছি না। এই অপেক্ষায় আছি যে আমাদের জন্য একটা ভালো নিউজ বা আমাদের একটা ফলাফল ওনারা আজকে জানিয়ে দিবেন, সেজন্য এখানে অপেক্ষা করছি। এবার আমাদের কৃষি। কাঁচা পাকা সোনালী আমন ধানে ছেয়ে গেছে বরগুনার ফসলের মাঠ। চলতি মৌসুমে আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। এরই মধ্যে মাঠে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব চলছে। আর কৃষি বিভাগ বলছে, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার পাশাপাশি কৃষকদের সব ধরনের সহযোগিতায় পাশে রয়েছে তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরগুনা জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী আমন ধানের হাতছানি। এবছর বিভিন্ন দুর্যোগ কাটিয়ে ভালো ফলন পেয়ে কিছুটা স্বস্তিতে কৃষকেরা। এর মধ্যে পেকে গেছে সব জমির ধান। কষ্টের ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক কিষানীরা। কৃষি বিভাগের সহযোগিতায় কম্বাইন হারভেস্টার মেশিনে কাটা হচ্ছে মাঠের ফসল, ফলে খুশি কৃষক। এই মেশিন যাওয়ার পর হইতে আমাকে অনেক সুবিধা হয়েছে, কৃষকও অনেক বাজিয়ে গেছে। করে আল্লাহ দিলে মনের উপরে যাইব। ইরি মোটা দুধ কলম সব দানই ভালো হয়েছে। লেডিটাও খুব উপকৃত হয়েছে। কারো কাছে ধর্ণা ধরতে হয় না, নিজের জমি নিজে চাষ ইচ্ছা মতো করতে পারলাম। প্রতি শতক জমিতে আমন ধান চাষে কৃষকদের খরচ হয়েছে 400 থেকে 500 টাকা। বর্তমানে বাজারে আমন ধান প্রতিমন বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। ফলে বাজার দর ভালো থাকায় লাভের আশা করছেন তারা। আমাদের ফলন খুবই আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আমরা খুশি। সরকার যেভাবে ধান কেনাকাটা করছে, এভাবে যদি থাকে তাইলে কৃষক বেঁচে থাকতে পারবে। কৃষি বিভাগ জানায়, জেলায় দুর্যোগের কারণে আমন ধান রোপণে দেরি হলেও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভালো ফলন হয়েছে। এই বছর বৃষ্টিপাত যথাসময় হওয়া এবং সেই সাথে আমাদের সরকারি যে সার এবং বীজটা আমরা সময় মতো কৃষকের হাতে তুলে দিতে পেরেছি। সেই সাথে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা ছিলেন, তারা যত সময় কৃষকদের প্রয়োজন মাফিক পরামর্শ দিতে পেরেছেন। সে কারণে এবছর আমরা আশা করছি যে বরগুনায় আমনের আবাদ গত বছরের তুলনায় বেশি হবে। এবছর জেলায় ধানের লক্ষ্যমাত্রা ছিল 99,132 হেক্টর জমিতে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় আবাদ হয়েছে 1 লাখ হেক্টর জমিতে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 3 লাখ মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো প্রবাসের খবর। মালয়েশিয়ার সরকার অনুমোদিত প্রথম বাংলাদেশ মুসলিম কমিউনিটি পেনাং এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালয়েশিয়ায় যে বাঙালিরা বিয়ে করেছেন তাদের বাংলাদেশি বংশোদ্ভূত ছেলে মেয়ে সহ মালয় পরিবার ও প্রবাসীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম কমিউনিটি পেনাং এর সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন আব্দুল নাকিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল জলিল।
মোনাজাত পরিচালনা করেন ওস্তাদ শেখ আব্দুল্লাহ বিন হাসান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুমিন, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, উপদেষ্টা দাতু সেরি নূর জাইনাল এইচ জে জয়নাল, বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাডভোকেট আকুনাজি ফারাহ দিবা LLB সহ আরও অনেকে। ফ্রান্সে যাত্রা শুরু হলো সাদা হাতি নামে সামাজিক সংগঠনের। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের একটি কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানের। সংগঠনটির সভাপতি সোনিয়া জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি তাদের বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিতদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন তারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং দর্শকদের প্রত্যাশা, সাদা হাতি তাদের কার্যক্রমের মাধ্যমে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মির্জা মাজহার বলেন, তার সংস্থা সাদা হাতির পাশে থেকে কাজ করে যাবে। বস্ত্র বিতরণ করেছি এবং আমার সম্পর্কে জানানো